এরপর দেখলাম ওই বিকৃত মূর্তি নিজেই নিজের হাতের মাংস খাচ্ছে। এবার দেখলাম ও পাঁজরের দিকে এগোচ্ছে, রক্তে মাখামাখি সব। দেখি বাঁজরটাকে খামচে বার করার চেষ্টা করছে আর বিকট ভাবে হাসছে, বলছে, না না, চলে গেলাম, আমি তোকে ছাড়বো না তারানাথ। তোর এত বড় সাহস, তুই আমাকে তাড়াতে এসেছিস? তুই কি ভেবেছিস তুই আমাকে তাড়াতে পারবি? শীতের এক সন্ধ্যায় আমি বিভূতি আর কিশোরী ভাবলাম যে আজকে তারানাথের বাড়ি যাব। অনেকদিন হয়ে গেল ওর সাথে দেখা হয় না, কোনো খবরও পাই না। এই তো অফিসের কাজে একটু রাজ্যের বাইরে গিয়েছিলাম, সেখান থেকে গত পরশু এসেছি। এই তো 5:30 বেজে গেছে। যাই, এবার বেরোই। বাড়ি থেকে কিছুটা দূরে একটা গাছের নিচে বাঁধানো জায়গায় কিশোরী আমার জন্য অপেক্ষা করছে। শীতকালের 5:30 মানে প্রায় সন্ধ্যা বলতে গেলে। দিনের আলো প্রায় নিভে এসেছে, রাস্তার ধারের মৃদু বাতিগুলো জ্বলছে, আর এখনো কিছু বাতি তাদের জ্বলার অপেক্ষামান। আরে কি গো, কেমন আছো তুমি? কতদিন খবর নেই। আমি ভালো আছি, আর তুমি কেমন আছো? এই তো ভালোই। কেমন ঠান্ডা পড়েছে বলো? যা বলেছ, শীতটা কিন্তু এবার জাঁকিয়ে পড়েছে। তা তুমি তো অফিসের কাজে বাইরে গেছিলে, তো কেমন গেল সেই কাজ? হ্যাঁ, কাজ তো এই 4 দিনে শেষ করে ফেলেছিলাম, বাকি 2 দিন একটু এই এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। আরে বাস, সেরা তো। কেমন ঘুরলে? এই ঠান্ডায় এখানে সব শুনবে। চলো তারানাথের বাড়ি যাই, একসাথে কথা হবে। আচ্ছা আচ্ছা চলো। তা তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো চলে যাচ্ছে। এই আজ কিন্তু তারানাথের একটা গল্প শুনবো। এরকম কোনোদিন হয়েছে যে আমরা গিয়ে গল্প না শুনে চলে এসেছি? তো আজও তার ব্যতিক্রম হবে না। ঠিক বলেছ। কথা বলতে বলতে আমি আর কিশোরী চলে আসলাম তারানাথের বাড়ি। বাড়ির দরজায় টোকা মারলাম, কিছুক্ষণ পর চারি এসে দরজা খুলে দিল। আরে চারি মা, কেমন আছিস? এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। খুব ভালো করেছো, ভেতরে আসো। চ। আর তারানাথ কোথায়? আবার এগুলো কেন? ওই তো বাবা ঘরে আছে, চলো ভেতরে। চারি আমাদের ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতর দেখলাম তারানাথ বসে আছে। তারানাথই আমাদের দেখে বলে উঠল, আরে বিভূতি, কিশোরী, এসো এসো। কেমন আছো তারানাথ? এই তো চলে যাচ্ছে আমার। তোমাদের কি খবর? কতদিন পর আসলে? এই তো ভালো। আর বলো না, কাজের চাপ ছিল, আর এই বাইরের রাজ্য থেকে ঘুরে আসলাম অফিসের জন্য। এই এবার কদিন ছুটি নিয়েছি। আমারও এখন কদিন ছুটি, তাই ভাবলাম এই শীতের সন্ধ্যাতে যদি তারানাথের কোনো গল্প শোনা যেত তাহলে সন্ধ্যেটা জমে যেত। তা ভালো করেছো, তোমরা আসলে আমারও ভালো ও লাগে। হ্যাঁ, বাকি কথা বলার আগে এনে চারি, এটা ধর। তা এগুলো কি এনেছো সব? আরে যেখানে ঘুরতে গেছিলাম ওখানে একদিন সমুদ্রের ধারে ঘুরতে গেলাম, তা বেশ কিছু ড্রাই ফ্রুটস দেখলাম, তাই নিয়ে এসেছি। বলবো কি তারানাথ, ওখানে সব চাষ হয়। ও আচ্ছা আচ্ছা, এত আনার কি দরকার ছিল বলো তো? আরে কে যে বলো না। চারিমা, যা আমাদের জন্য একটু চা নিয়ে আয় তো মা। চা ছাড়াই শীতের সন্ধ্যার আড্ডা ঠিক জমতে পারে না। তো বাইরে কেমন ঘুরলে বিভূতি? ভালো, 6 দিনের জন্য অফিসের কাজে যেতে হয়েছিল, 4 দিনে কাজ শেষ করে ফেললুম, ব্যাস। বাকি 2 দিন একটু ঘোরাঘুরি করলাম, তখনই সমুদ্র দেখতে ইচ্ছে করলো, তাই গেলাম। বাহ, ভালো। কেমন শীতটা পড়েছে বলো দেখি। তার বলতে একেবারে জাঁকিয়ে শীত পড়েছে এবার। তারানাথ, তোমার জীবনের একটা কোনো কাহিনী হবে নাকি? শুনবে?
আমরা এসেছি কিন্তু কাহিনী শুনিনি, এমন হয়েছে কখনো? না, তা হয়নি। তাহলে আজও তার ব্যতিক্রম হবে না? হ্যাঁ হ্যাঁ, শোনাও একটা। আচ্ছা, বলছি। আমার কথা বলার মধ্যে চারি চা নিয়ে আসলো, সঙ্গে কিছু বিস্কুট ও ড্রাই ফ্রুটস। নাও নাও, চা খাও। নাও তারানাথ, শুরু করো তোমার কাহিনী। চা এসে গেছে। সবাই সম্মতি দিল। চারি বেরিয়ে গেল। তারানাথ কয়েকবার চায়ে চুমুক দিয়ে বলল, এই ঘটনাটা একটু অন্যরকম। একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল এই ঘটনার কিনারায় যেতে। ঘটনাটা অনেক বছর আগের। তখন আমি আমার সাধনার জোরে কিছু শক্তি অর্জন করতে সক্ষম হয়েছিলাম। তো এমন সময় বৈশাখ মাসে আমি ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় পৌঁছে গেলাম একটা গ্রামে। গ্রামটা ছিল ফাঁকা, আর বেশি আলো টালো ছিল না। গ্রামের রাস্তায় আলো না থাকারই কথা। লাল মেঠো পথ দিয়ে চলতে চলতে দূরে কয়েকটা ঘর দেখতে পেলাম। সব যে কাঁচা ঘর তা নয়, কিছু কিছু পাকা বাড়িও আছে। এগিয়ে গেলাম ওইদিকে। আধা আলো আঁধারিতে মনে হলো জনা চারেক লোক দাঁড়িয়ে আছে। এদিকে আকাশে মেঘের ঘন ঘটা, কালবৈশাখীর ঝড় আসতে চলেছে। একটা থাকার জায়গার সন্ধান পেতেই হবে, না হলে এই দুর্যোগে বাইরে থাকা ঠিক হবে না। কিছুটা সামনে এগোতেই সামনে দেখলাম গ্রামের একজন মহিলা কথা বলছে। আমি তাদের সামনে গেলাম। আমাকে দেখে ও আমার পোশাক দেখে তারা হয়তো বুঝতে পেরেছে যে আমি এক সাধক। সবাই হাত জোড় করে নমস্কার করলো আমাকে। আমি বললাম, মা, আমি একজন সাধক। অনেক জায়গা ঘুরে এখানে এসে পড়েছি। আকাশের অবস্থাও ভালো না। যদি আজকে রাতটা কাটানোর জন্য কোনো আশ্রয় পাওয়া যেত, খুব ভালো হতো। সব মহিলাগুলো নিজেদের মুখের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। তারপর নিজেদের মধ্যে কিছু আলোচনা করলো, একদম ধীর স্বরে। আমার কানে তাদের কথা এসে পৌঁছলো না। কথা শেষ করে একজন বলে উঠল, প্রণাম বাবা, আমি এই গ্রামের মোড়লের স্ত্রী। আপনি আমার বাড়ি চলুন, এখানেই আজকে রাতটা নয় কাটাবেন। বাকি মহিলারা তাতে সম্মতি দিলেন। এরপর তিনি আমাকে তার বাড়িতে নিয়ে এলেন। মোড়লের বাড়িটা গ্রামের পিছন দিকে। কেউ গ্রামে ঢুকে প্রথমেই মোড়লের বাড়ি দেখতে পারবে না। দোতলা বাড়ি, কারুকার্য অদ্ভুত সুন্দর। আমার এখনো মনে আছে, কারণ ওই রকম কারুকার্য আমি আর একটাও দেখিনি। এবার মহিলা আমাকে বলল, আসুন বাবা, এই দিকে আসুন। বাড়ির বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে গেল আমাকে। বাড়ির পশ্চিম দিকে একটা শেষের ঘরে আমাকে নিয়ে এসে বলল, বাবা আপনি এই ঘরটায় থাকুন, আমি আপনার পা ধোয়ার জল আনছি। ঠিক আছে মা। ঘরটা খুব একটা ছোট না, ভালোই বড়। আর ওই বৈশাখের গরমে যদি দক্ষিণ খোলা জানালা পাওয়া যায়, তো আর কিছু কি চাওয়ার থাকে। ভালোই ঠান্ডা হাওয়া চলছিল তখন। কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যে মহিলাটা জল আর একটা নতুন গামছা নিয়ে আসলো। বাবা পাটা ধুয়ে নিন, এই নিন জল আর গামছা। আচ্ছা মা। আপনার যদি কিছু লাগে অবশ্যই বলবেন বাবা। আমি এখন আসি, আপনি বিশ্রাম করুন। মহিলা চলে গেলেন। আমি পা ধুয়ে ঘরে চৌকিতে গিয়ে বসলাম। আমি প্রতিদিনের মতো জপ করছিলাম। এর মধ্যে উনি এসে এক কলসি জল দিয়ে গেলেন। ইতিমধ্যে বাইরে ঝড়, সাথে তুমুল বৃষ্টি আর ঘন ঘন বজ্রপাত শুরু হলো। কাল বৈশাখী এইরকমই হয়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল।
তো এই ঝড় বৃষ্টির মাঝে খুব ক্ষীণ সময়ের জন্য আমার নাকে ওই পিশাচীয় গন্ধটা ভেসে আসে। গন্ধটা খুব কম সময়ের জন্য থাকলেও তার তীব্রতা খুব একটা কম ছিল না। মনে হয়েছিল বেশ কাছেই কিছু আছে। গন্ধটা চলে যেতেই আমি ওটা নিয়ে আর তেমন কিছু ভাবলাম না। তো বৃষ্টি শেষ হলো, আমি দক্ষিণের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। তখনও ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। বৃষ্টি হলে এমনিতেই একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়। ওই জানালা দিয়ে শুনশান গ্রামটা দেখা যাচ্ছে, অন্ধকার, নিস্তব্ধ। এই অন্ধকার মনে হচ্ছে এক গ্রাসে সব গিলে নেবে। এই জগৎ যেন মূল পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু হঠাৎ সেই সময়ও মনে হলো দূর থেকে সেই গন্ধ ভেসে আসছে। এই গন্ধ আমার চিনতে ভুল কখনো হবে না। একটু আগেই পেয়েছিলাম ক্ষীণভাবে, কিন্তু এখন তা ক্ষীণ নয়। এই সময়ই মোড়ল গিন্নি আমার ঘরে আসলো। দেখি হাতে করে ফল, মিষ্টি এসব নিয়ে এসেছে। এসব আবার কেন মা? তুমি থাকতে দিয়েছো, এটাই তো অনেক। এগুলোর দরকার ছিল না। জি জি বাবা, এভাবে বলবেন না। আপনি আমাদের অতিথি। আপনাকে খালি পেটে রাখলে গৃহস্থের যে অকল্যাণ হবে বাবা। এটুকু গ্রহণ করুন। আমি খাবার খেতে খেতে উনি বারবার আর কিছু নেব কিনা জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, খাওয়া শেষ করে আমি উঠে পড়ার পর উনি নিয়ে চলে গেলেন। আমি আবার জানালার ধারে এসে দাঁড়ালাম। এবার ওই গন্ধটা আরো জোরালো হয়ে ভেসে আসলো। আমি ভাবলাম, এটা কি হচ্ছে? এই এই গন্ধ এখানে কিভাবে? এটা তো খুব একটা শুভ সংকেত নয়। তবে কি? আরে আরে, ওটা কি? বাবা, আসবো? আমি জানালার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ গম্ভীর এক কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক, উচ্চতা প্রায় 6 ফুটের মতো, একটা পাঞ্জাবি আর ধুতি পরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আসুন আসুন। আপনি? জি বাবা, আমি জয়নারায়ণ তালুকদার, এই গ্রামের মোড়ল। বাবা, আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নেই। আমি দেখলাম মোড়ল বাবু কিছু একটা বলতে চাইছেন, কিন্তু বলতে কেমন ইতস্তত বোধ করছেন। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা একটা কথা বলুন তো, এই গ্রামে সন্ধ্যার পর এরকমই চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, নাকি আজ এই বৃষ্টি হয়েছে বলে এরকম? মিথ্যে বলবো না বাবা আপনার কাছে। আসলে আমার গ্রামটা এমন ছিল না। রাত 8টা পর্যন্ত মানুষ রাস্তায় ঘোরাফেরা করত। সন্ধ্যায় চায়ের দোকানে কত আড্ডা বসতো। কিন্তু এই মাসখানেক ধরে সব বন্ধ। সন্ধ্যার পর কেউই বাড়ি থেকে বেরোয় না। কিন্তু কেন এখন এই অবস্থা? লোকজন বাড়ির বাইরে বেরোয় না কেন? আর আমি যে একটু আগে যে দেখলাম। কি দেখলেন বাবা? এই তো কিছু সময় আগে অন্ধকারে মনে হলো কেউ একজন গ্রামের পূর্ব প্রান্তের দিকে গেল। এই কথা শুনে মোড়ল বাবুর মুখে একটা আতঙ্কের ছাপ দেখা দিল, সঙ্গে অসহায়তার ছাপও প্রকট। আমি আবার বললাম, কি হলো মোড়ল মশাই, এভাবে চুপ হয়ে আছেন কেন? বাবা আপনি থাকুন, আমি আসছি। মোড়ল মশাই এক দৌড়ে চলে গেলেন। তারপর নিচে গিয়ে কয়েকজন পাহারাদারকে পাঠালেন গ্রামের পূর্ব দিকে। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো গন্ডগোল তো আছেই, না হলে মোড়ল মশাই এভাবে চলে গেলেন কেন? তার মুখের ভাবই বা এইরকম কেন হয়ে গেল? আমি আবার ওই জানালার ধারে আসলাম। সেই অন্ধকার, নিস্তব্ধ, নির্জন।
কোনো জনমানবের চিহ্ন নেই। সেই দিনটা এভাবেই কেটে গেল। পরের দিন সকালে আমি মোড়ল বাড়ির দোতলার বারান্দাতে দাঁড়িয়ে গ্রামের পরিবেশ দেখছিলাম। সকালবেলার গ্রামের পরিবেশ সেটা উপভোগ না করে থাকা যায় না। এমন সময় মোড়ল গিন্নি আসলেন। বাবা, আপনার ঘুম ভালো হয়েছে? রাতে কোনো অসুবিধা হয়নি তো? না না মা, কোনো অসুবিধে হয়নি। তুমি যা আপ্যায়ন করলে মা, তারপর কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আচ্ছা বাবা। মা, আজ আমি চলে যাব। মোড়ল গিন্নির মুখটা কেমন মলিন হয়ে গেল। কিছু বলতে গিয়েও যেন বলতে পারলেন না। আমি নিজেই বললাম, মা কিছু বলবেন? আসলে বাবা, মানে আসলে আসলে দেখুন মা, আপনি কি বলতে চান বলুন, ইতস্তত বোধ করবেন না। যদি আমি কোনো উপকার করতে পারি আমি নিশ্চয়ই করব। আপনি বলুন। বাবা, আপনি সাধক মানুষ, আপনি আমাদের সাহায্য করতে পারবেন। তাহলে আপনি নিঃসংকোচে বলুন মা। আমি বলছি বাবা পুরো ঘটনাটা। আসলে বাবা, আমাদের এই গ্রামে কারোর কুনজর পড়েছে বা কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। কিরকম মোড়ল মশাই? আপনি বরং পুরো ঘটনাটা খুলে বলুন, কিছু বাদ দেবেন না। বাবা, আসলে এই বিভীষিকার সূচনা হয়েছিল 3 সপ্তাহ আগে। এক বুধবার সকালে সুশান্তবাবু এসে বললেন যে তার ছেলেকে রাত থেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময় আরেক গ্রামবাসী অতীন দৌড়ে দৌড়ে এসে বলল যে গ্রামে পূর্ব প্রান্তের ওই পুরো বাড়ির পাশে মন্টুর দেহ পড়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে সেদিকেই যাই। তা দেখে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল। এরকম বিভৎস দৃশ্য এর আগে কেউ দেখেছে কিনা জানি না। ওই ভয়াবহ দৃশ্য বলতে গেলেও আমার শরীর কেঁপে উঠছে। দেখলাম মন্টু উল্টো হয়ে পড়ে আছে, কিন্তু ওর ঘাড়টা মটকানো ছিল। ওর মুখটা সোজা অবস্থায় ছিল। মুখ থেকে রক্ত পড়ছে, চারিদিকে রক্ত আর শরীরে মাংস ছড়িয়ে আছে। পিঠের হাড়গুলো বেরিয়ে এসেছে। হাত পা কোনো অংশে চামড়া বা মাংসের কোনো চিহ্ন নেই, সব হাড় দেখা যাচ্ছে। ওর চোখগুলো টেনে বার করে দিয়েছে কেউ। শরীরটা ঘোরাতেই সকলে আবার আঁতকে উঠল। শরীরের সামনের অংশ দেখে মনে হচ্ছে কেউ কামড়ে কামড়ে খেয়েছে ও শরীরটা। মাটি রক্তে ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে অনেকে অসুস্থ হয়ে পড়ে। একটা ছেলেকে এভাবে কেউ মারতে পারে তা আমাদের কল্পনাও আসছে না। একটা ছেলেকে এভাবে কেউ মারতে পারে তা আমাদের কল্পনাতেও আসছে না। ওটা প্রথম ঘটনা ছিল। তারপর আবার একই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত্রিবেলা। তা জানা যায় শুক্রবার সকালে। ওই দিন রিশুর দেহ পাওয়া যায়। একইভাবে নৃশংসভাবে মেরেছে। এরপর প্রতি বুধবার আর শুক্রবার সকালে একজন একজন করে মোট 6 জনের এরকম নৃশংসভাবে মৃত্যু হয়। সেই দিনের পর থেকে গ্রামের সন্ধ্যার পর আর কেউ বাইরে বেরোয় না। আমি কিছু বলতে যাব, এই সময় একজন আসলো। তার মুখ একদম বিধ্বস্ত অবস্থায় ছিল। যে কেউ দেখলে বলবে তার সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে। আমি কিছুটা বুঝতে পারছিলাম, কারণ আজকে হলো গিয়ে বুধবার। যদি আমার আন্দাজ ঠিক হয় তাহলে নিশ্চয়ই আরো একজনের সাথে ওই ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। আরে দিনু, তুমি এখন এখানে? কি হয়েছে? চোখ মুখ এরকম কেন? আসলে বাহু, আমার ছেলে কাল সন্ধ্যা থেকে নিখোঁজ, রাতে বাড়ি আসেনি। এমনিতে গ্রামে এই ঘটনা ঘটছে, তার মধ্যে। তো তুমি কেঁদো না, কেঁদো না, আমি দেখছি। আমার মনে কোনো আর সন্দেহ নেই, এটাও একই ঘটনা। আচ্ছা মোড়ল মশাই, সব দেহগুলো কি একই জায়গা থেকে পাওয়া গিয়েছে? হ্যাঁ,
সব দেহই গ্রামের পূর্ব প্রান্তের ওই পোড়ো বাড়ির পাশ থেকে পাওয়া গেছে। সবাইকে এরকমভাবে নৃশংসভাবে মেরেছে। আচ্ছা, যারা মারা গেছে তাদের বয়স কি ওই 22 থেকে 27 বছরের মধ্যে হবে? বাবা, আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, সবারই বয়স 22-26-এর মধ্যে ছিল। ও হ্যাঁ, দিনুর ছেলের বয়সও তো 24। এর মধ্যে আরো একজন দৌড়ে দৌড়ে আসলো। মডেল মশাই, মডেল মশাই, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। ওই পূর্ব প্রান্তের পোড়ো বাড়িতে? হ্যাঁ বাবা, আজকে আদেশের দেহ পাওয়া গেছে, ওই একই অবস্থায়। দিনু কান্নায় ভেঙে পড়ল। আমার মনে হলো ওটা নিশ্চয়ই ওর ছেলে হবে। বাবা, এবার কিছু করুন, আর নেওয়া যাচ্ছে না। প্রতি সপ্তাহে 2টো করে প্রাণ চলে যাচ্ছে। চলুন আগে দেখে আসি। চলুন, এই তোমরা এসো, চলো সবাই। আমার মনে তখনও একটা খটকা লেগেই ছিল, কারণ এরকম ঘটনা এর আগে আমি পাইনি। এতে কোনো পিশাচ যে আছে তা আমি নিশ্চিত, কারণ কালকে রাতে যে গন্ধ আমার নাকে এসেছে তা ভুল হতে পারে না। যত আমি পোড়ো বাড়ির কাছে যাচ্ছি তত আমার নাকে ওই পিশাচীয় গন্ধ বাড়তে লাগলো। আমি নিশ্চিত এখানে কিছু একটা তো আছে। দেখতে দেখতে আমরা ওই বাড়িতে পৌঁছে গেলাম। বাবা, সেই একইভাবে খুন। দেখুন, আমি সেই জায়গাতে তীব্র অশুভ শক্তির উপস্থিতি বুঝতে পারছিলাম। সেই দেহের ওপর ভালোভাবে দেখলাম ওর এই বয়সের মানুষের ওপর এত ক্রোধ, এত ঘৃণা এইসব ওই দেহে ফুটে উঠেছিল। আমি ওখানেই মন্ত্র আওড়াতে থাকলাম, কিন্তু কিন্তু যত আমার মন্ত্রের তেজ বাড়ছিল তত আমার চারপাশে ওই অশুভ শক্তির উপস্থিতি বুঝতে পারছিলাম। এমন সময় ওই বাড়ির একটা গাছের ভাঙা একটা ডাল আমার দিকে ছুটে আসলো। আমি অনুভব করতে পেরেই ওটাকে ধরে ফেললাম। আমার মনে আর কোনো সন্দেহ নেই এটা অকাল পিশাচ। সবাই এটা দেখে আরো ভয় পেল। একটা আতঙ্কের পরিবেশও সৃষ্টি হল, কিন্তু পরের কথা ভেবে আমার মনের মধ্যে চিন্তার উদ্ভব হলো, একে হারাবো কি করে? কিছু না করে আমি এই গ্রাম থেকে যাব না। এই গ্রামকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে। বাবা, কিছু বুঝলেন? দেখুন, শান্ত হন, এখন আর কিছু হবে না। বুঝলেন মোড়ল মশাই, এটা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো অতৃপ্ত পিশাচের কাজ। ওর নাম অকাল পিশাচ। নিশ্চয়ই অতীতের এমন কোনো ঘটনার প্রতিশোধ নিতে এই গ্রামে ত্রাস হয়ে আবারও ফিরে এসেছে। ও কোনো ঘটনার বদলা চায়। এত সহজে একে শান্ত করা যাবে না। এর জন্য আমাকে মায়ের ধ্যানে বসতে হবে, তাও ওর ঘাঁটিতে, এই পোড়ো বাড়িতেই। এখানে আমাকে ওই ধ্যান করতে হবে, জানতে হবে ওর অতীত, আর সেটা আজকে রাতেই। আমাকে জানতেই হবে এই পিশাচকে পরাস্ত করার উপায়। আমাকে জানতেই হবে ওর এই শক্তি বৃদ্ধির কারণ, কিভাবে ও এত শক্তির অধিকারী হলো। আমাকে জানতেই হবে। এটা কি হলো বাবা? ওই ডাল কিভাবে আপনার দিকে ছুটে এলো? কারোর কাজে বাধা দিলে সে তো খেপে যাবেই না মোড়ল মশাই। একমাত্র আপনি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারেন। কিছু করুন। কিন্তু আপনি এই বাড়িতে রাতে আসবেন একা? না না বাবা, এটা হয় না, এটা হয় না। মোড়ল মশাই, আমাকে বাধা দেবেন না, আমি একাই আসবো, কেউ আসবে না আমার সাথে। চলুন এখন যাওয়া যাক, অনেক কিছু জোগাড় করতে হবে। বাবা, আপনার কি লাগবে আমাকে বলুন, আমি আজকে বিকেলের মধ্যেই সব এনে দেবো। চলুন যাওয়া যাক। দাঁড়ান,
আপনারা সবাই যান, আমি পরে আসছি। কিন্তু বাবা। আর কোনো কথা না মোড়ল মশাই, আপনারা যান, আমি আসছি একটু পর। সবাই চলে গেল। আমি ওই বাড়িটার কাছে গেলাম, চারপাশটা দেখলাম। বাড়িটার পূর্ব দিকে একটি মন্দির আছে। মন্দিরটা ঠিক আগেকার রাজবাড়ির মতো। চাতালটা অনেকটা বড়। আমি ওই চাতালের দিকে এগিয়ে গেলাম। ওখানে গিয়ে আমার মনে হলো এই জায়গায় আমি অশুভ শক্তিকে দমন করার জন্য ধ্যান করতে পারি। এর থেকে ভালো জায়গা আমি আর পাবো না। পুরো বাড়িটা ভালো করে দেখে আমি বেরিয়ে আসলাম। আমার মনে একটা প্রশ্ন আসলো, আমি তবে কালকে রাতে যাকে দেখেছিলাম সেই কি এই ছেলেটা? আমি এবার মোড়ল মশাইয়ের বাড়ি গেলাম। বাবা, আপনি কিছু দেখলেন বা ভাবলেন? আর কি কি লাগবে আপনার এই পুজোর জন্য বলুন, আমি সব এনে দেবো। দেখুন, এটা পিশাচ তাড়ানোর যোগ্য না। এটা আমি মায়ের পুজো করব, ওই পিশাচের থেকে কিভাবে আপনাদের রক্ষা করব তার উপায় জানার জন্য। তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি ভালো করে দেখলাম আমার কাছে কি কি আছে। এরপর মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বললাম, মোড়ল মশাই, আমার পুজোর জন্য নদীর ধারের মাটি, 11টি মাটির বড় পাত্র, 11 কিলো ঘি, 11টা চন্দন কাঠ, নিম, বেল, জবা, আম, অপরাজিতা আর সর্পগন্ধা গাছের সবকটার 11টা করে পাতা, ছোট 11টি ঘট ভর্তি জল, 11 কৌটো সিঁদুর, ধূপ, ধুনো আর 11 শিশি সর্ষের তেল, আর হ্যাঁ, 11টা প্রদীপ। ব্যাস, আপনি এইগুলো এনে দিন, বাকি যা লাগবে আমি নিয়ে নেব। আপনি পুজোর ব্যবস্থা করুন, আমি সব বিকালের মধ্যেই এনে দেবো। শুধু এই পরিস্থিতি থেকে আমাদের বাঁচান বাবা। এরপর আমি ওই এলাকাটা দেখতে বেরিয়ে গেলাম। এভাবেই দিনটা কেটে গেল। সন্ধ্যাবেলায় আমি ফিরলাম। এসে দেখি মোড়ল মশাই সব নিয়ে এসেছেন। বাবা দেখুন, সব এনেছি, যা যা বলেছিলেন আপনি। আচ্ছা, আজকে রাত দ্বীপ প্রহরে পুজো হবে। আপনারা কেউ আর গ্রামের কোনো মানুষ যেন ওইদিকে না যায়, শুধু আমি যাব। আচ্ছা বাবা, আপনি আমাদের রক্ষা করুন। আমি আর কিছু না বলে নিজের গন্তব্যের দিকে রওনা দিলাম। দিনের আলো নিভে এসেছে, আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় মাটি কিছুটা হলেও দেখা যাচ্ছে। তা আমি ওই পথ বরাবর এগোতে থাকলাম। বাড়ির কাছে পৌঁছে আমি সোজা বাড়ির ওই মন্দিরে গেলাম, যেটা সকালে দেখেছিলাম। ওখানেই আমি আমার পুজো সম্পন্ন করব। আমি গিয়ে দেখলাম ওই জায়গাতে চাঁদের আলো আসছে। পুরনো বাড়ি, দেওয়ালগুলোতে অনেক রকম কারুকার্য ছিল। ওর ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে। আর 3 দিন পর পূর্ণিমা, তাই চাঁদের আলোতে যথেষ্ট আলোকিত হয়েছিল মন্দিরের চারপাশটা। আমি মন্দিরের চাতালে উঠে গেলাম। ওখানে চারপাশটা কিছুটা পরিষ্কার করে একদম মাঝে পূর্ব দিকে মুখ করে বসলাম। আমি সব জোগাড় করতে শুরু করলাম। এরপর সময় মতো আমি পুজো শুরু করলাম। প্রথমে আমি মন্ত্র পড়ে গাত্র বন্ধন করে নিলাম। প্রথমে 11টা প্রদীপ জ্বেলে নিলাম। এবার নদীর মাটি দিয়ে তার ওপর 11টি জল ভর্তি ঘটগুলো প্রতি প্রদীপের সামনে রাখলাম। আম পাতাগুলো সব ঘটের ওপর দিলাম। সব 11টা বড় পাত্রতে সব রকমের একটা করে পাতা রেখে মন্ত্র পড়ে আমি পুজো শুরু করলাম। প্রায় ভোর বেলায় আমার সাধনা শেষ হয়। আমার সাধনার সময় কোনো রকম কোনো ঝামেলা সেদিন হলো না। এরপর আমি ফিরে গেলাম মোড়লের বাড়িতে। দেখলাম মোড়ল মশাইয়ের বাড়িতে গ্রামের অনেক মানুষ এসে জমা হয়েছে। দূর থেকে আমাকে দেখে মোড়ল মশাই আমার কাছে এগিয়ে আসলেন। বললেন, বাবা আপনি এসছেন, কি হলো? আপনার সাধনাতে কি জানতে পারলেন? কি হলো পিশাচটার?
দেখুন মোড়ল মশাই, ওর শক্তি সব সময় থাকে না। নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোনো দিনে ওর ক্ষমতা বৃদ্ধি পায়। ওই পিশাচ নিজে না বেরোলে ওকে ধরা বা শেষ করা সম্ভব না। তাই আমাদের ওর নিজে থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতেই হবে। আচ্ছা, প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার ও আসে, তাই তো? হ্যাঁ বাবা। তার মানে একটাই, ও নিজের শিকারে আজ নিশ্চয়ই বেরোবে। সেই সময় ওকে তাড়াতে হবে। তার জন্য যথেষ্ট ব্যবস্থা আমাদের করতে হবে। কালকের কিছু জিনিস আমার কাছে আছে, আর কিছু জিনিসের যদি ব্যবস্থা করে দিতেন তো ভালো হতো। বলুন বাবা, কি লাগবে? আমি নিশ্চয়ই এনে দেবো। বেশি কিছু না, সাদা সর্ষে, গ্রামের সবচেয়ে পূর্বের বটগাছের 3টি ডাল ও 9টি পাতা, বেল কাঠ, ঘি, এগুলোই, আর কিছু না। আর যা লাগবে আমি নিয়ে নেব, আপনি ওগুলো পাবেন না। আর একটা জিনিস দেখবেন, কেউ যেন সন্ধ্যাবেলায় বাইরে না বেরোয়, তাহলে কিন্তু ওকে ধরা যাবে না। রাতে ত্রিপ্রহরে আমার কাজ শুরু হবে। ওই সময় ওই পিশাচের ক্ষমতা সর্বোচ্চ থাকে। গ্রামের একজনকে বার হতে হবে ওই রাত্রি প্রহরে। যে রাজি আছে সে যেন আজ বিকালের মধ্যেই ওই পোড়ো বাড়ির কাছাকাছি কোনো এক বাড়িতে আশ্রয় নেয়। আমি সঠিক সময়ে শঙ্খধ্বনি দিলে ও যেন বাইরে আসে, আর এক মুহূর্ত আগেও যেন না বেরোয়, ভালো করে বলে দেবেন। বাবা, কিন্তু ওর কোনো বিপদ হবে না তো? বুঝতেই তো পারছেন, 7 জন ওই পিশাচের শিকার হয়েছে ইতিমধ্যে। আর কেউ যেন কোনো ক্ষতিকারণ না হয়। আমার উপর ভরসা রাখুন, এবার হয় ও থাকবে, না হয় আমি। আমি বেরিয়ে পড়লাম বাকি জিনিস জোগাড় করতে। বিকালে ফিরলে মোড়ল মশাই বললেন, বাবা, এই নিন আপনার সব জিনিস। আপনি এখন যাচ্ছেন? আমার গ্রামের এত মানুষের ক্ষতি হলো, আর না হয় তার জন্য আজকে আমি ওই তান্ত্রিক বাবাকে সাহায্য করতে যাব। আপনি সব ওকে বুঝিয়ে দিয়েছেন তো, কি করতে হবে আর কখন? হ্যাঁ বাবা, সব বলে বুঝিয়ে দিয়েছি। আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম ওই বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে ওর চারপাশে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম। আকাশ দেখি ভয়ঙ্কর কালো হয়ে এসেছে। আমি নিশ্চিত আজ কিছু হবেই। আমি সব গুছিয়ে নেওয়া শুরু করলাম। একটা বড় যজ্ঞের জন্য বেলকাঠ গুছিয়ে জায়গা করলাম। আজকে মন্দিরে নয়, বাড়ির সামনের বারান্দার উত্তর পশ্চিম ঈশান কোণে যজ্ঞ করব। গোছানোর সময় একাধিকবার জোরে বাতাস এসেছে, সব ওলট পালট করে দিয়েছে। আবার সেগুলো সব গুছিয়ে নিয়ে আমার শুরু করতে হয়ে গেল রাত দ্বিপ্রহর। আমার যজ্ঞ শুরু হতেই শুরু হলো তাণ্ডব। আমি প্রথমে গাত্র বন্ধন করে নিলাম এবং আমার সব উপকরণগুলোকেও মন্ত্র জলে আবদ্ধ করলাম। এবারও শুরু করলো আরো তাণ্ডব। আমি যজ্ঞের মন্ত্র আরম্ভ করতেই দেখি আমার দিকে গাছের ডাল, ইট, আরো কত কি ছুঁড়লো, কিন্তু ওর শক্তি তখনও অত হয়নি যে আমার মন্ত্রকে ভেদ করতে পারবে। আরো ঝড় উঠল। এবার যেন মনে হলো একটা ধুলোর কুণ্ডলী চারিদিকে ঘুরতে লাগলো। এমন তীব্রভাবে ঘুরছে, মনে হয় কাউকে খুঁজছে। রাত তখন ত্রিপ্রহর পড়ে গেছে। একবার প্রচন্ড আর্তনাদ করে আস্ত বাগানের গাছ ছুঁড়ে আমার দিকে। আমার মন্ত্রের কাছে ওটাও হার মানে। ও এবার মরিয়া হয়ে উঠল একটা মাধ্যম খুঁজতে। আমার যজ্ঞের শেষে ঘিয়ের ফোঁটা পড়তেই ওই আগুনের মধ্যে থেকে বের হয়ে এলো। ঠিক এই সময় আমি 3 বার সজোরে শঙ্খধ্বনি দিলাম। দেখলাম একটা বানের মতো জিনিস বেরিয়ে আসছে। যজ্ঞের আগুনের ছাই দিয়ে তৈরি সে জিনিস একমাত্র অস্ত্র এই অকাল পিশাচকে ধ্বংস করার। মায়ের আশীর্বাদে এই মন্ত্র আমি জানতে পেরেছিলাম গতকাল রাতে।
এবার দেখি আমার সামনে সপ্তক দাঁড়িয়ে। আমি ওকে মোড়ল মশাইয়ের বাড়িতে দেখেছিলাম, কিন্তু এখন ওর চেহারা পুরো আলাদা। চোখগুলো লাল, গলা, হাত পা, চেহারাতে মাংস খাওয়া খাওয়া, কেউ যেন ওটা খুবলে খেয়েছে। হাওয়াতেও যেন ভেসে আসছে। আমি ভাবলাম এবার সেই সময় আসন্ন। ও হয়তো এটাই ভেবেছিল, তাই একটা আস্ত বট গাছ আমার দিকে মারল। ওর শক্তি এখন শীর্ষে। ওর এই শক্তির কাছে আমার শক্তির লড়াইয়ে আমার শক্তি অনেকটা পেরে উঠলেও শেষে পেরে উঠল না। ওই গাছ আমার সব কিছুকে লণ্ডভণ্ড করলেও আমি ওই বান নিয়ে লাফিয়ে পড়ি পাশের জঙ্গলে। ওর আর্তনাদ চলতে থাকে। এবার ও তার শক্তিতে আমাকে আবদ্ধ করে আর বলে, আমি যাব না। তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তুই যেই হোস, তোকে এই গ্রামের আর কোনো ক্ষতি করতে আমি দেব না। মারো রেগে গিয়ে বিরাট আর্তনাদ করে আমাকে ছুঁড়ে ফেললো। আমি গিয়ে পড়লাম বাগানের মাটির ওপর। চোট বেশি হয়েছিল, হাতের কনুই ফেটে গেছিল, পায়েও লেগেছিল। এরপর দেখলাম ওই বিকৃত মূর্তি নিজেই নিজের হাতের মাংস খাচ্ছে। এবার দেখলাম ও পাঁজরের দিকে এগোচ্ছে, রক্তে মাখামাখি সব। দেখি বাঁজরটাকে খামচে বার করার চেষ্টা করছে আর বিকট ভাবে হাসছে, বলছে, না না, চলে গেলাম। আমি তোকে ছাড়বো না তারানাথ। তোর এত বড় সাহস, তুই আমাকে তাড়াতে এসেছিস? তুই কি ভেবেছিস তুই আমাকে তাড়াতে পারবি? কোনদিনও পারবি না। কেউ আমাকে এখান থেকে তাড়াতে পারবে না। আমার রক্ত চাই, রক্ত দে আজ তোকে। ও যেই আমাকে আবার ওর ক্ষমতায় আটকাতে চেয়েছিল, আমি তখনই ওই অগ্নিবাণ ওর দিকে তাই করলাম। ও তাতেই 6-7 পা পিছিয়ে গেল। আমি নিশ্চিত হলাম এই অগ্নিবাণেই ওর মৃত্যু। আর দেরি করলাম না। যখনই দেখলাম ও পিছিয়ে গেছে, আমি দেহের সব শক্তি দিয়ে শরীরের ওই অবস্থায় অনেক কষ্ট করে উঠে দিলাম ওটা ওর দিকে ছুঁড়ে। তার বিরুদ্ধেও ক্ষমতা প্রয়োগ করে, কিন্তু ব্যর্থ হয়। ওটা সোজা লাগে ওর বুকে। তীব্র আর্তনাদে ভরে যায় চারদিক। দেখলাম ওই ছেলে আকাশের দিকে ক্রমশ উঠে যাচ্ছে। আর্তনাদ ধীরে ধীরে কমে এক সময় থেমে যায়। তখনই ওই ছেলের শরীর ধপ করে শব্দ করে উপর থেকে পড়ে যায়। দেখলাম ওর শরীরের কোনো পরিবর্তন হয়নি, শুধু জ্ঞান নেই এখন। তারপর ওর পাশে আমি বসে থাকলাম। কিছুক্ষণ পর ভোর হবে। আমার নিজের এখন যাওয়ার ক্ষমতা নেই, তার ওপর ওকে একা ফেলে আসতে পারি না, কারণ ও এত সাহস করে এগিয়ে এসেছে। কিছুক্ষণ পর ওর জ্ঞান আসলো। আমাকে বলল, বাবা, আপনি ঠিক আছেন? আপনার তো হাত পা দিয়ে রক্ত পড়ছে। আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, চলুন আপনাকে মোড়ল মশাইয়ের বাড়িতে নিয়ে যাই। তুমি পারবে? পারবো বাবা, কিন্তু এই পিশাচ? ও আর নেই, আর ভয় নেই। আপনি অসাধ্য সাধন করেছেন বাবা, এই গ্রামকে বাঁচিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে বাবা। আরে ধন্যবাদ দেওয়ার কেন, চলো এবার। চলুন বাবা। আমাকেও ধরে ধরে নিয়ে আসে মোড়ল মশাইয়ের বাড়ি। কাকা, তুমি ঠিক বুঝতে পেরেছো, ওই পিশাচকে আমাদের তান্ত্রিক বাবা তাড়িয়ে দিয়েছেন।
কিন্তু ওনার গুরুতর চোট লেগেছে। এই এক্ষুনি কবিরাজ ডাকো, শীঘ্রই কবিরাজ ডাকো। এসো সপ্তক, তুমি বাবাকে বসাও এখানে। এরপর আমার চিকিৎসা করে 2 দিন বিশ্রাম নিতে বলল। আচ্ছা, তুমি মোড়লকে লড়াইয়ে অনৈতিক পথ নেবেন না, এটা কেন বললে? কি করেছিল উনি? আমি প্রথম দিন যখন ওর বাড়ি যাই বলেছিলাম রাতে একজনকে দেখেছিলাম। ওটা ওনাকে বলাতে উনি দৌড় দিয়েছিলেন। ওই দিন রাতে উনি সবার অলক্ষ্যে আসেন। ও বলেন সুজীব চৌধুরী নামে একজন ওই গ্রামে মোড়ল ছিলেন। উনি খুবই অত্যাচারী ছিলেন, ক্ষমতার বলে সবকিছু করত। তাই ইনি এনার দূর সম্পর্কের দাদার কাছে যান। উনি এই পিশাচতন্ত্রে সিদ্ধ। তিনি টাকার লোভে এই পিশাচটাকে এখানে ওই বাড়িতে রাখেন। কিন্তু কিন্তু জানতেন না তিনি তার পূর্বপুরুষকে ওই দাদার বংশের 2 জনকে নিজ স্বার্থের জন্য খুন করে। এই পিশাচের বলে ক্ষমতায় আসেন তিনি। এরপর তার দাদাকে টাকা দিলে সে ওই পিশাচ নিয়ে যায়। কিন্তু এই কয়েক সপ্তাহ আগে ওই দাদা আবার ফিরে আসে, আরো টাকা দিতে বলে। মোড়ল মশাই রাজি না হওয়ায় আবার ওই পিশাচকে নিয়ে রেখে যায়। তবে শুধু মঙ্গলবার আর বৃহস্পতিবার শক্তি লাভ করত, বাকি দিনগুলোর কোনো ক্ষমতা থাকতো না। আর এটা করে লাভ ছিল যে এই মোড়লের বদনাম ছড়িয়ে পড়ত। আর কোনোদিন রাতে বেরোলে ব্যাস আর কে দেখতো, তখন প্রতিশোধ পূর্ণ হয়ে যেত। আর ওই যে অগ্নিবাণের ব্যাপারটা, ওটা কোথায় জানলে? আগের দিন আমি মায়ের আরাধনায় বসেছিলাম। সেই সময় মায়ের আশীর্বাদে আমি জানতে পারি আগুন থেকে তৈরি কোনো অস্ত্র ওকে একমাত্র হারাতে পারে। আর ওই রাতে ত্রিপ্রহরে ওর শক্তি সর্বোচ্চ থাকে। ওটাও আমার সাধনার ফল। আগুন থেকে জন্মই প্রাণরূপী অস্ত্রটাকে আমি তাই নাম দিয়েছি অগ্নিবাণ। আরে গল্প কিন্তু দারুণ ছিল, আমার তো ভয় একদম হাত পা কেঁপে উঠেছে। যা বলেছ, চলো বিভূতি। চলো তারানাথ, আসি। চারি আসি রে। সাবধানে যেও।